নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো 2023 সালের এশিয়া কাপের একটা কথা মনে পড়ে গেল। পাকিস্তান ক্রিকেট টিম তাদের হ্যারিস রব ছিটকে যাওয়াতে সম্ভবত শাহনওয়াজ ধানিকে তারা কল আপ করে, এবং কল আপ পেয়ে যখন ওই প্লেয়ারটা তোমার ট্রাভেল করতে শুরু করে, রাস্তাতে ছিল, সেই সময় পাকিস্তান ক্রিকেট টিম সেমিফাইনালে হেরে যায়, হেরে বাড়ি চলে আসে। মানে তাকে গিয়ে পৌঁছতেও হয়নি, তার আগেই হেরে গিয়েছিল, এরকম কিছু একটা ঘটনা হয়েছিল। সেই সেম কথা মনে পড়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে দেখে। কলকাতা নাইট রাইডার্স সব ছিটকে গিয়েছে, একটা ম্যাচ পড়ে আছে। সেই সময় কেকেআর নিয়ে আসছে রিপ্লেসমেন্ট, শিবম শুক্লাকে নিয়ে আসছে রব্বান পাওয়েলের জায়গাতে, যেটা আজকে অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে। তবে প্লেয়ারটাকে নিয়ে কথা বলার আগে আমার একটু লজিকটাই বুঝতে অসুবিধা হচ্ছে যে এই সময় একটা প্লেয়ারকে সই করিয়ে কি করবে, যেখানে একটা ম্যাচ পড়ে আছে, তাও শিবম শুক্লা যে একজন স্পিনার, মিস্ট্রি স্পিনার, মানে অলরেডি কেকেআর দলে মিস্ট্রি স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ আছে, সেই টাইপের বোলার, ভালো বোলার, সব ঠিক আছে। কিন্তু এখন ডেকে কি করছে ভাই? মানে একটা ম্যাচ পড়ে আছে, সেখানে মায়াঙ্ক মার্কান্ডের মতো একটা স্পিনার খেলেই নি। যদি কাউকে নতুন সুযোগ দিতে হয় তাকেই সুযোগ দিতে পারে, যে গোটা স্কোয়াডের সঙ্গে এতগুলো ম্যাচ ছিল। সেখানে এই প্লেয়ারটাকে যে রবমান পাওয়েলের পরিবর্তে এখন নিয়ে আসছে একটা ম্যাচের জন্য, এমনও নয় যে তাকে পরের বছর রিটেন করতে পারবে এবং ওই একটা ম্যাচে খেলাবে কিনা তার কোনো ঠিক নেই। সেখানে এই সময় শিবম শুক্লাকে সই করানোর কোনো রকম লজিক আমার মাথায় ঢুকছে না। মানে সেখানে এমন নয় যে কেকেআর দলের নেট বোলার ছিল, একটা ম্যাচ তাকে স্কোয়াডে সুযোগ দিয়ে দিল, যে আইপিএলে সুযোগ পেয়েছি বলতে পারবে, সেটাও না। প্লেয়ারটা মধ্যপ্রদেশের প্লেয়ার, মানে চন্দ্রকান্ত কাকুই নিয়ে এসেছে, সেটা বলতে পারি আমরা। ফাইনালে হয়তো চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে আমরা কথা বলছিলাম যে কোনো ডোমেস্টিক প্লেয়ারকেই সাজেস্ট করতে পারেনি কোচ হয়ে, হয়তো যাওয়ার আগে একটা ডোমেস্টিক প্লেয়ার কিনে দেখাচ্ছে যে একে আমি নিয়ে এসেছি। তবে ব্যাপারটা হচ্ছে যে এই প্লেয়ারটা কেকেআর নেট বোলারও ছিল না, নেট বোলার ছিল তোমার হায়দ্রাবাদ দলে। সেখানে এই একটা ম্যাচের জন্য শিবম শুক্লাকে সই করানোর কিছু লজিক আমার মাথায় ঢুকছে না, যেহেতু রিটেনও করতে পারবে না। রিটেন করতে পারলে তাও একটা কথা ছিল নয়। এবং তার পাশাপাশি কিন্তু যদি একটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানও সই করাতো, তাকে একটা ম্যাচ দিত, কাউকে লুবনিতকেও দিত, দিয়ে একটু টেস্ট করতে পারতো, সেটাও নয়, মাথায় ঢুকতো। যাই হোক, সেখানে শিবম শুক্লাকে সই তো করিয়েছে কলকাতা নাইট রাইডার্স, একটা ম্যাচ বাকি আছে, সুযোগ পাই কিনা দেখতে হবে। শিবম শুক্লার কথা বললে সে কিন্তু তোমার মধ্যপ্রদেশের আর কি মিস্ট্রি স্পিন বোলার, 29 বছর বয়স, এবং মধ্যপ্রদেশ টি-20 লিগ 2024-এর কিন্তু হায়েস্ট উইকেট টেকার ছিল। এবং আমরা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও তাকে দেখেছিলাম মধ্যপ্রদেশের হয়ে, শেষের দিকের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচগুলোয় খেলেছিল, ভালো ইকোনমিতে বল করেছিল, 7-7.5 ইকোনমিতেই বল করেছিল, তার সঙ্গে একটা আধটা উইকেটও নিচ্ছিল। ঠিকঠাক বোলার, ভালোই বোলার, হয়তো রেডি করলে পরের 1-2 বছরের মধ্যে একটা ভালো প্লেয়ার তৈরি হতে পারে। তবে সেটা এখন যে কেকেআর তাকে নিয়ে দেখিয়ে দিল, পরের বছর বাকি টিমগুলো তার দিকে নজর রাখবে, ভালো করলে অন্য টিম তুলে নিয়ে বেরিয়ে যেতে পারে বা তার দাম হাই উঠতে পারে, এটা একটা ফ্যাক্টর থাকছে। বাকি শিবম শুক্লাকে কেকেআর নিয়েছে, বাকি আর কি বলবো, মানে কি কারণে নিয়েছে আমি আর জানি না সেটা, কারণ অলরেডি টিমে এতগুলো স্পিনার আছে, মায়াঙ্ক মার্কান্ডের মতো প্লেয়ার এখনো সুযোগ পায়নি। তোমাদের যদি কিছু লজিক থাকে কমেন্টে জানিয়ে যেও। আর কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে কিন্তু কালকে রীতিমতো তুলোধনা করলেন অ্যারন ফিঞ্চ। তো আবারও কিন্তু কালকে কলকাতার মরশুম ভালো না যাওয়ার জন্য অ্যারন ফিঞ্চ ডাইরেক্ট কেকেআর ম্যানেজমেন্টকে দায়ী করলেন, যেখানে কিন্তু অ্যারন ফিঞ্চ বললেন যে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের কোনো ভাবনা চিন্তাই আমার মাথায় ঢোকেনি। কেকেআর যেখানে বেশ কিছু ম্যাচে 9টা করে ব্যাটিং অপশন নিয়ে খেলেছে, সেখানে তারপরও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল খুবই সাধারণ। অজিঙ্কে রাহানের মতো প্লেয়ারের ওপেন না করা নিয়েও তিনি কথা বলেছেন, যে সুনীল নারায়ণ ওপেনার হিসেবে হয়তো ভালো করেছে, কিন্তু যেখানে কোনো টিম 9টা ব্যাটসম্যান নিয়ে খেলে, 9টা ব্যাটিং অপশন নিয়ে খেলে, সেখানে সেই টিমের উচিত যে নিজেদের সেরা ব্যাটসম্যানদের বেশি করে বল খেলার সুযোগ করে দেয়া, যেটা কেকেআরের মতো টিম করেনি। সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করিয়ে গেছে, দেন রাহানে 3-এ খেলেছে, আর 3 নম্বরে যে প্লেয়ারের খেলা দরকার, সেই প্লেয়ারের পাওয়ার প্লের পরও রান রেট হাই রাখার মতো এবিলিটি থাকতে হবে, যেটা রাহানে করতে পারেনি। এবং অজিঙ্কে রাহানে পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করলেও পাওয়ার প্লের পর কিন্তু বারবার কেকেআরের রান রেট কমে গিয়েছে। যদি কোনো টিম 9টা ব্যাটসম্যান নিয়ে খেলে এবং পাওয়ার প্লেতে মাত্র 2টো উইকেট পড়ে, তারপর সেই টিমটার পাওয়ার প্লের পরও 14-15 রান করে টার্গেট করা উচিত, এটা কিন্তু অ্যারন ফিঞ্চ বলেছে। আর সেখানে আমরা দেখেছি পাওয়ার প্লের পর কেকেআরের এমনও হয়েছে যে 15 রান আসতে 3 ওভার লেগে গিয়েছে। তো এগুলি আমি বলছিলাম বলে অনেকে আমাকে বললো তুমি রাহানে হিটার, রাহানে সব থেকে ভালো করেছে, তাও তুমি এরকম কিভাবে বলতে পারো? তো দেখো, ব্যাপারটা হচ্ছে এটাই, যারা ক্রিকেট বোঝে এটা সিম্পল ব্যাপার, যে রাহানে পাওয়ার প্লেতে দারুণ করেছে, পাওয়ার প্লের পর কিন্তু রাহানের ইনিংসগুলো কিছু সময় নেগেটিভ হয়ে গিয়েছে। তোমার সুনীল নারায়ণের মতো অজিঙ্কে রাহানেও এই মরশুমে পাওয়ার প্লে স্পেশালিস্ট হিসেবেই ভালো ব্যাটিং করেছে। জানি বাকি ব্যাটসম্যানেরাও কেউ কিছু করতে পারেনি, খারাপ খেলেছে, বাট এটাও একটা কিন্তু ফ্যাক্ট। এবং এটা প্রত্যেক ম্যাচে হওয়ার পরেও ক্যাপ্টেন হয়ে রাহানে যে নিজে ওপেন করতে চায়নি, সেটার জন্য আমি রাহানেকে দোষ দেবো। তুমি রেসপন্সিবিলিটি, হ্যাঁ, প্রেস কনফারেন্সে এসে নিয়েছো যে আমি আমার ওপর সব দায়িত্ব নিচ্ছি হারের, বাট যেখানে খেলার মধ্যে নেওয়া দরকার সেখানে কেন নাওনি?
কারণ একটা ব্যাপার ভুলে গেলে চলবে না, রাহানে সব থেকে বেশি রান করেছে। তবে এটাও দেখো রাহানে সব থেকে বেশি রানটা করেছে সব থেকে সহজ সময়, যেখানে প্রথম 1-2 ওভারে বল সুইং করা বন্ধ করে দেয়, তারপর রাহানে ব্যাট করতে এসেছে, এবং বাকি সময়টাই যখন ফিল্ড রেস্ট্রিকশন থাকে সেই সময় কিন্তু রাহানে সব থেকে বেশি রানগুলো করেছে। যদিও সেখানে বেশ কিছু ক্লাসিক শট খেলেছে, ওই পর্যায়ে ভালো ব্যাটিং করেছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে রেসপন্সিবিলিটি রাহানে আরও নিতে পারত, নিজে ওপেন করতে আসতে পারত। তো রাহানেকেও কিন্তু এই মরশুম খারাপ করার জন্য দোষ দেওয়া যেতে পারে, বাকি ক্যাপ্টেন্সিপও সাধারণ হয়েছে। তার সঙ্গে সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্রাভো, তাদের যত তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। বাকিটা এটাই অ্যারন ফিঞ্চ যেটা বলেছি তোমাদেরকে বললাম, তারপর লাস্টে একটু আমার মতামত তোমাদের জানিয়ে দিলাম। বাকি শিবম শুক্লা নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।